শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানে অর্থাৎ এইচএস সেকেন্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের খ বিভাগে একদলীয় প্রাধান্যের যুগ চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব। গতদিন আমি প্রথম পর্ব আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করছি। আশা করি সেটা তোমাদের ভালো লাগবে, উপকারে আসবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আমার কথাগুলো, যাতে করে তোমাদের উপকারে আসে সেটা কামনা করি। আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো যে একদলীয় শাসন ব্যবস্থার 4টি কারণ উল্লেখ করো, একটা প্রশ্ন। ভারতের প্রথম 3টে সাধারণ নির্বাচন সম্পর্কে আলোচনা, ভারতীয় জনসংঘ কখন গঠন করা হয়েছিল এটার কার্যসূচি, আর ভারতীয় জনসংঘ এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির মধ্যে আদর্শগত পার্থক্য, দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে আমি কিছুটা আলোচনা করব। তবে তার আগে আবার আমি এই প্রসঙ্গগুলো নিয়ে কিছুটা সংক্ষেপে আলোচনা করছি। স্বাধীনতা লাভের পর 1951 থেকে 1952 ইংরেজি, অর্থাৎ 1951 ইংরেজির অক্টোবর মাসে শুরু হয় এবং 1952 ইংরেজির ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন শেষ হয়। ওই নির্বাচনে যেটা হয় সেটা ভারতবর্ষের সেই সময়ের নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে শেষ পর্যন্ত দেশের নির্বাচন আয়োগ দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে। এই নির্বাচনে দেখা গেল যে কংগ্রেস ছাড়াও ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনসংঘ এরা অংশগ্রহণ করে এবং দেশে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন দেশ অনেকটাই আশ্চর্য হয়, যারা কখনো ভাবতে পারেনি যে ভারতবর্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ এবং সেখানে এভাবে নির্বাচন অনুষ্ঠিত করা এটা এত সহজ ব্যাপার ছিল না। কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ফেলে নির্বাচন কমিশনার, প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন, তার নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক তদ্রুপভাবে 1952, 1957 এবং 1962 ওই 3টা সাধারণ নির্বাচন মধ্যে যে সময়টা, সেই সময়টাকে বলা হয় তাকে একদলীয় প্রাধান্যের যুগ। অর্থাৎ 1952 নির্বাচনের পর কংগ্রেস এককভাবে সরকার গঠন করে, 1957 নির্বাচনের পর ঠিক একইভাবে 1962তে নির্বাচন হয়, তখন ঠিক একইভাবে কংগ্রেস একাধিপত্য চালায় এবং নেহরু দেশের প্রধানমন্ত্রী হন। কংগ্রেসের এই একাধিপত্যকে বলা হয় থাকে একদলীয় প্রাধান্যের যুগ। আমাদের যে প্রশ্নটা এখন আলোচনা করব, যেটা প্রায় সময় পরীক্ষায় আসে, দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা, সেটা হলো যে ভারতের একদলীয় ব্যবস্থার শাসনের 4টা কারণ। কি কারণে ভারতবর্ষে একদলীয় শাসন ব্যবস্থা চলছে? 3টা যেটা বলা হয়ে থাকে যে 62 নির্বাচন পর্যন্ত, তার পরবর্তীতে নির্বাচন হয় 1966। এই নির্বাচনগুলোর মধ্যে 66 নির্বাচন, চতুর্থ সাধারণ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে সমস্ত দেশে একদলীয় প্রাধান্য বিস্তার করেছিল কংগ্রেস, সেটা সম্পর্কে আলোচনা। এখন কারণটা কি? কারণগুলো দেখো শিক্ষার্থীরা, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে দেশ স্বাধীন হওয়ার পিছনে কংগ্রেসের অবদান ছিল যথেষ্ট, বিরাট অবদান ছিল। কংগ্রেসের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল দেশের মধ্যে। এই দলের প্রতি সাধারণ মানুষের একটা আবেগ জড়িয়েছিল, কংগ্রেসের প্রতি মানুষের আবেগ। তাছাড়া যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, তারা অধিকাংশই ছিলেন স্বাধীনতা সংগ্রাম। তাই
তাই মানুষ দলের প্রতি আবেগ এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছিল সেই সময়, যাটা কংগ্রেসের বিকল্প অন্য কিছু মানুষ কখনো ভাবতে পারে। দ্বিতীয় কারণ হলো, কংগ্রেস দল হলো শান্তিবাদী, চরমপন্থী, নরমপন্থী, মধ্যপন্থী সব ধরনের পন্থাকে অবলম্বন করে কংগ্রেস চলে। শান্তিবাদী দল, চরমপন্থী, নরমপন্থী এবং মধ্যমপন্থী সব কিছুকে মেনে যে দল চলছে, সেই দলের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস যথেষ্ট পরিমাণে ছিল, এবং যার ফলে দেশের জনগণ কংগ্রেসকে সেই সময় প্রচুর পরিমাণে ভোট দিয়েছে। এর পরবর্তীতে আমরা যেটা বলবো যে আরেকটা পয়েন্ট হলো, সেই সময়ে কোনো আঞ্চলিক দলের প্রভাব ভারতবর্ষে একেবারেই ছিল না। আঞ্চলিক দলগুলোর কোনো প্রভাব ছিল না, আঞ্চলিক দলও ছিল না, যার কারণে কংগ্রেসকেই মানুষ ভোট দিয়েছিল এবং জাতীয় স্তরে কংগ্রেসের প্রভাব খুব বৃদ্ধি পেয়েছিল, কারণ আঞ্চলিক দলের তখন কোনো উৎপত্তি হয়নি। তাছাড়া শক্তিশালী কোনো বিরোধী দল না থাকা, যে কমিউনিস্ট পার্টি ছিল, সেই কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ নির্বাচনে মাত্র 16টি আসন পেয়ে দ্বিতীয় স্থান দখল করে। অর্থাৎ শক্তিশালী কোনো বিরোধী দল না থাকায় কংগ্রেস এককভাবে দেশের শাসন ব্যবস্থা চালিয়েছে। অর্থাৎ কংগ্রেসের একাধিপত্যের কারণ হলো, বা একদলীয় শাসন ব্যবস্থার কারণ হলো, প্রথম কারণ যে কংগ্রেস হলো স্বাধীনতা সংগ্রামের মূল চাবিকাঠি। কংগ্রেসে যারা নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন, প্রায় সবাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী। কংগ্রেস নরমপন্থী, চরমপন্থী, মধ্যমপন্থী সব ধরনের পন্থা অবলম্বন করে চলে। তাছাড়া কোনো আঞ্চলিক দলের উৎপত্তি তখন পর্যন্ত হয়নি, এবং শক্তিশালী বিরোধী দল না থাকার ফলে প্রথম 3টা সাধারণ নির্বাচনে 1952, 1957 এবং 1962 এই 3টা সাধারণ নির্বাচনে পরপর 3টা সাধারণ নির্বাচনে কংগ্রেসের একাধিপত্য ছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা তারা দেশে চালিয়েছিল। এইভাবেই তারা সমস্ত দেশে তাদের শাসন ব্যবস্থা চালায় এবং দেশ তাদের নিয়ন্ত্রণে রাখে। সাধারণত প্রথম সাধারণ নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হন পণ্ডিত জওহরলাল নেহরু। দ্বিতীয় সাধারণ নির্বাচনের পরও দেশের প্রধানমন্ত্রী হন পণ্ডিত জওহরলাল নেহরু। তৃতীয় সাধারণ নির্বাচনের পরও প্রধানমন্ত্রী হন পণ্ডিত জওহরলাল নেহরু। 1964 ইংরেজিতে পণ্ডিত জওহরলাল নেহরুর দেহাবসান ঘটে এবং তার পরবর্তীতে ভারতের সেকেন্ড বা দ্বিতীয় প্রধানমন্ত্রী তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী। এবারে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো ভারতের প্রথম 3টা সাধারণ নির্বাচনে কংগ্রেসের যে আধিপত্য ছিল সেটা নিয়ে ব্যাখ্যা। প্রথম 3টা সাধারণ নির্বাচনে কংগ্রেসের খুব আধিপত্য ছিল, একেবারে প্রথম থেকে, যেটা দিয়ে প্রথম নির্বাচন হয় 1951 থেকে 1952 ইংরেজির ফেব্রুয়ারি পর্যন্ত, সেই নির্বাচনে কংগ্রেসের যথেষ্ট আধিপত্য ছিল। প্রথম সাধারণ নির্বাচনের মোট লোকসভার সংখ্যা ছিল 489টি আসন। সমস্ত দেশে লোকসভার আসন সংখ্যা ছিল 489 এবং তার মধ্যে কংগ্রেস 364টি আসন একাই দখল করে, 16টি আসন দখল করে ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিতীয় স্থান দখল করে। অর্থাৎ এইভাবে কংগ্রেসের খুব আধিপত্য সেই সময় ছিল। লোকসভার নির্বাচনের সাথে সাথে রাজ্যসমূহের বিধানসভারও নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বিধানসভা নির্বাচনেও কংগ্রেস প্রায় প্রত্যেকটা রাজ্যে জয়যুক্ত হয়। শুধুমাত্র ত্রিবাঙ্কুর, কোচিন, মাদ্রাজ ও উড়িষ্যা ব্যতীত প্রায় দেশের সবটা রাজ্যে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পরবর্তীতে এই রাজ্যগুলোতেও কংগ্রেস সরকার গঠন করে। দল ত্যাগের ফলে এই রাজ্যগুলিতেও কংগ্রেস সরকার দখল করে। অর্থাৎ সর্বোপরি আমরা একথা বলতে পারি যে 1952 থেকে 1964 সাল পর্যন্ত ভারতবর্ষে যে 3টা নির্বাচন হয়েছে সেখানে কংগ্রেস
তার আধিপত্য বিস্তার করে রয়েছে। যথারীতি 1957 ইংরেজি এবং 1962 সালে দ্বিতীয় ও তৃতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনগুলিতেও দেখা যায় লোকসভার 3/4 আসন একা কংগ্রেস দখল করে, অর্থাৎ কংগ্রেস প্রতি 4টা আসনের মধ্যে 3টা আসন তারা নিজেরা তাদের দখলে নিয়ে আসে। 57 লোকসভা নির্বাচনের পর এবং রাজ্যের বিধানসভাগুলো নির্বাচনের পর দেখা যায় যে শুধুমাত্র কেরালা ছাড়া বাকি সবগুলো রাজ্যে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এইভাবে ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কেরালায় যখন সংযুক্ত সরকার গঠিত হয়, সেটাও কিন্তু বেশি দিন থাকে না। তার পরবর্তীতে সেই রাজ্যটাও কংগ্রেসের দখলে চলে আসে। এইভাবে প্রত্যেকটা রাজ্য সহ লোকসভায়, কেন্দ্রে, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র কংগ্রেসেরই জয় জয়কার ছিল। অর্থাৎ শতকরা দেশের যে আসন সংখ্যা ছিল তার মধ্যে 74% আসন সংখ্যা একা কংগ্রেসই পেয়ে গিয়েছিল এবং ভোটের পার্সেন্টেজ তাদের ছিল 45% একা কংগ্রেসের। সমাজবাদী একটা দল ছিল, যে দল দেশে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, মাত্র 10% অধিক বেশি ভোট তারা পায়নি। এইভাবে দেখা যায় যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সাধারণ নির্বাচনে কংগ্রেস এককভাবে সমস্ত দেশের মধ্যে তাদের প্রভাব বিস্তার করে রয়েছে। এবারে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আলোচনা করব যে ভারতীয় জনসংঘ কখন গঠন করা হয়েছে। প্রিয় ছাত্ররা, তোমরা মনে রাখবে ভারতীয় জনসংঘ 1951 খ্রিস্টাব্দে গঠন হয় এবং এটার প্রথম সভাপতি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে দেশে একটা নতুন রাজনৈতিক দলের সূচনা হয় এবং সেটা হয় ভারতীয় জনসংঘ। এই ভারতীয় জনসংঘের আদর্শ সম্পূর্ণ কংগ্রেস থেকে পৃথক ছিল। তাদের এক দেশ, এক সংস্কৃতি এবং এক জাতিতে বিশ্বাসী। আর যেটা বিজেপি চাইছে, অর্থাৎ ভারতীয় জনসংঘের পরবর্তী যে উত্তরসূরি যে রাজনৈতিক দল হলো, সেটা হলো ভারতীয় জনতা পার্টি এবং তাদের রাজনৈতিক আদর্শ হলো এক দেশ, এক সংস্কৃতি এবং এক জাতি। এই আদর্শ নিয়েই এই দল গঠন হয়েছিল 1951 সালে। এই দলের যে কার্যসূচিগুলি, নীতি ও কার্যসূচিগুলি রয়েছে, সেগুলো আমি তোমাদের বলবো। তারা অখণ্ড ভারতে বিশ্বাস করে। এই দলের ঐতিহ্য যে ভারতীয় অর্থনৈতিক বিকাশের মূল ভিত্তি এবং তারা হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসাবে গ্রহণ করতে চায়। হিন্দি ভাষাকে তারা কোনো অবস্থায় ইংরেজিকে মেনে নেয় না, সবসময় তারা হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসাবে গ্রহণ করতে চায়। তাছাড়া ভারতীয় জনসংঘ কোনো অবস্থায় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নয়। ভারতীয় জনসংঘ সবসময় কৃষি এবং কৃষকদের উন্নতি এবং একই সঙ্গে শিল্পেরও বিকাশে তারা পক্ষপাত। দেশে দেশে কংগ্রেসের সাথে তাদের অনেকটা মতানৈক্য ছিল, কিন্তু তারপরেও যে দল মাত্র 3 জন এমপি নিয়ে 1951 নির্বাচনে অবতীর্ণ হয়েছিল, সেই দল আজ সমস্ত ভারতবর্ষে তাদের জয় জয়কার। অর্থাৎ ভারতীয় জনসংঘ থেকে যে ভারতীয় জনতা পার্টি 80 দশকে হয়েছে, সেই দল আজ সমস্ত ভারতবর্ষে কেন্দ্রে এবং অধিকাংশ রাজ্যে তাদের দখলে রয়েছে। ভারতীয় জনসংঘ সবসময় ভারতীয় সংস্কৃতি, এক সংস্কৃতিকে তারা বিশ্বাস করে এবং কৃষির উপর তারা বিশেষ জোর দেয়, সেটা বলা হয় থাকে। 52 নির্বাচনের পর তারা মাত্র 3টা আসন দখল করে এবং 57 দ্বিতীয় সাধারণ নির্বাচনে তারা মাত্র 4টি আসন দখল করেছিল। কিন্তু এরপরও এই দলের প্রভাব আজ সমস্ত ভারতবর্ষ জুড়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করব যে ভারতীয় জনসংঘ এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির মধ্যে কি পার্থক্য রয়েছে।
ভারতীয় জনসংঘ এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির মধ্যে আহ, অনেক পার্থক্য দেখা যায়, আদর্শগত অনেক পার্থক্য দেখা যায়। যে কমিউনিস্ট পার্টির মূল আদর্শ হলো যে তারা সমাজবাদে বিশ্বাসী, কিন্তু ভারতীয় জনসংঘ কোনো অবস্থায় সমাজবাদে বিশ্বাসী নয়, তারা ব্যক্তিবাদে বিশ্বাসী। ভারতীয় জনসংঘ সবসময় চায় ভারতের এক সংস্কৃতি, ঐক্য এবং সংহতিকে গুরুত্ব দেয়, কিন্তু বিদেশি সংস্কৃতির বিরোধিতা করে। কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি রাশিয়া ও চীনের সাম্যবাদী সমাজ গঠনে সবসময় গুরুত্ব দেয়, সাম্যবাদী সমাজ গঠনে তারা সবসময় গুরুত্ব দিয়ে থাকে। ভারতীয় কমিউনিস্ট পার্টি সংখ্যালঘুদের বিশেষ অধিকার দেওয়ার পক্ষপাতী, কিন্তু ভারতীয় জনসংঘ কোনো অবস্থায় সংখ্যালঘুদের বিশেষ অধিকার দেওয়ার পক্ষপাতী নয়। ভারতীয় জনসংঘ ভারত ও পাকিস্তানকে একত্র করে অখণ্ড ভারত গঠন করতে তারা সবসময় বলে থাকে, কিন্তু কমিউনিস্ট পার্টি সেটা সমর্থন করে না। কোনো অবস্থা ভারতীয় কমিউনিস্ট পার্টি সেটাকে অখণ্ড ভারত গঠন করতে তারা সমর্থন করে না। ওইভাবে ভারতীয় জনসংঘ এবং কমিউনিস্ট পার্টির মধ্যে আমরা যে প্রভেদটা সেটা দেখলাম। এবারে প্রিয় ছাত্ররা, আমি আরেকটা প্রশ্ন নিয়ে সেটা আলোচনা করব, যেটা হলো যে ভারতবর্ষে দলীয় ব্যবস্থার যে বৈশিষ্ট্য, ভারতবর্ষে দলীয় ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। সেটা ভারতবর্ষে একদলীয় শাসন ব্যবস্থা আমরা দেখেছি, দ্বিদলীয় শাসন ব্যবস্থা দেখেছি, এখন সমস্ত ভারতবর্ষে বহুদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। ভারতবর্ষে অনেকটা রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে। বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা এবং আঞ্চলিকতার উপর ভিত্তি করে দেখা যায় ভারতবর্ষে রাজনৈতিক দলের কোনো অভাব নেই। প্রচুর রাজনৈতিক দল ভারতবর্ষে গঠন হয়েছে। তাছাড়া সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে, যেটা দেশের জন্য, দেশের সমাজের জন্য, দেশের জনগণের জন্য খুব বিপজ্জনক। যে রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে এই দেশে গঠন হয়েছে বা জনগণের ভোট আদায় করতে চায়, তারা দেশের কিন্তু জনগণের কাছে অত্যন্ত বিপজ্জনক বলে আমাদের মনে হয়। এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরাও সেটা বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন যে সাম্প্রদায়িক শক্তি নিয়ে, সাম্প্রদায়িকতাকে নিয়ে যারা রাজনৈতিক দল গঠন করে, এরা হলো দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। অনেকটা আঞ্চলিক দলের ভিত্তিতে অনেকটা আঞ্চলিক দল গঠন হয়েছে। ভারতে অনেক আঞ্চলিক দল আছে, যেমন বিপিএফ, যেমন অসম গণ পরিষদ, অসম জাতীয় পার্টি, অনেকগুলো আছে। সমস্ত ভারতবর্ষের আঞ্চলিক দলগুলো মিজো ন্যাশনাল ফ্রন্ট, নাগা পিপুলস পার্টি, অনেক আঞ্চলিক দল রয়েছে, যেগুলো বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে সমস্ত অঞ্চলকে ভাষার উপর ডিপেন্ড করে তারা সেই দলগুলো দখল করে, দলগুলো গঠন করে থাকে। অর্থাৎ অঞ্চল ভিত্তিক বিভিন্ন আঞ্চলিক দল গঠন হয়েছে ভারতবর্ষের মধ্যে। তাছাড়া তাছাড়া দেখা যায় যে ভারতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে আদর্শের অভাব পরিলক্ষিত হয়। প্রচুর আদর্শের অভাব রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কোনো আদর্শ নেই। নেতারা তাদের নিজের স্বার্থটাকে বড় মনে করে, দলীয় স্বার্থ বা দেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে নিজের ব্যক্তি স্বার্থকে বড় মনে করে। শৃঙ্খলা ও আনুগত্যের অভাব রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারা সব সময় শৃঙ্খলা পরায়ণ হয়ে থাকে না। বিশৃঙ্খল কথাবার্তাগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যায়। তা শৃঙ্খলার প্রচুর অভাব রয়েছে ভারতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। ব্যক্তি প্রাধান্যতা তাদের কাছে খুব বেশি, খুব বেশি ব্যক্তি প্রাধান্য থাকতে থাকে। দেশের স্বার্থকে বা দলের স্বার্থকে কোনো অবস্থায় তারা বড় মনে করে না। ব্যক্তি স্বার্থকে তারা খুব প্রাধান্য দেয়। ব্যক্তি স্বার্থের জন্য তারা যে কোনো সময় মনোনীত বা নির্বাচিত প্রতিনিধি যে কোনো সময় তারা দল ত্যাগ করে অন্যত্র চলে যায়। তাছাড়া দেখা যায় দল ত্যাগ ভারতীয় রাজনীতির একটা বড় বৈশিষ্ট্য। দল ত্যাগ বিরোধী আইন প্রণয়ন করার সত্ত্বেও বারবার দল ত্যাগ করে তারা এক দল থেকে অন্য দলে যাচ্ছে। এরকম প্রচুর রাজনৈতিক দল রয়েছে বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছে যে যারা সবসময় দল ত্যাগ
করে থাকে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অনেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। কালকে আরেকটা অন্য একটা ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে এবং সেগুলো বারবার শুনবে, খাতার মধ্যে নোট করবে, আহ, পরীক্ষায় ভালোভাবে লিখবে যাতে ভালো মার্কস অর্জন করতে পারো। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এ কামনা করি।